সময় ঘনিয়ে আসলেও বিপিএল নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর চরম উদাসীনতা। হতাশ ক্রিকেটাররা, জানেন না কবে থেকে অনুশীলন শুরুর আগেই রং হারানোর শঙ্কা। টিমটার যে গ্রুপ এটাই রেডি হয় না, মেবি আজকে কালকের ভিতর হয়ে যাবে। এইসব নিয়ে কোনো প্ল্যানই নাই ভাই, জাস্ট এই একটা ম্যাচ শেষ করে বিপিএলে ভালো একটা স্টার্ট দিব, এটাই প্ল্যান। বিপিএলের আগামী আসরের ম্যাচ হবে উত্তরবঙ্গে, জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। বড়দিন নিয়ে উৎসবে মেতেছেন ক্রীড়াঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শুভেচ্ছা জানালেন ভক্তদের। ক্লাবগুলোর মাঝে মিশ্র প্রতিক্রিয়া। এবং ক্রিসমাসের উৎসবে বক্সিং ডে টেস্টের উত্তাপ। সমালোচনায় বিদ্ধ ভারতের লক্ষ্য সিরিজে এগিয়ে যাওয়া। নির্ভার অজিরা পরিবার নিয়ে ছুটির আমেজে এমসিজিতে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট। অনুশীলন কবে জানা নেই, কাদের সঙ্গে খেলবেন সেটাও নিশ্চিত নয়। বিপিএলের দিন 5 আগেও এমন অনিশ্চয়তায় দিন কাটছে ক্রিকেটারদের। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই উৎসবকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন উদাসীনতায় মাঠের ক্রিকেটে বেশি প্রত্যাশার সুযোগ নেই। বিস্তারিত সাব্বির মিথুনের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। ক্রিকেট ভক্ত হয়ে থাকলে বিপিএল নিয়ে টুকটাক খোঁজ রাখাটা স্বাভাবিক। পছন্দের দল মাতাবেন কোন বিদেশি, প্রস্তুতি বা কবে নাগাদ শুরু, টুর্নামেন্টের 5 দিন আগে সে তথ্যটাও মাথায় থাকার কথা। তবে 11তম আসরের আগে এসবের কিছুই জানেন না ভক্তরা। অবশ্য তাদেরই বা দোষ কি? বিপিএল এর প্রস্তুতি শুরুর খবর নেই খোদ ক্রিকেটারদের কাছে। ফ্র্যাঞ্চাইজি মালিকের পরিকল্পনা জানা নেই। 1.5 মাসের ক্রিকেটীয় দ্বৈরথে কারাই বা হবেন সতীর্থ। টিমটার যে গ্রুপ এটাই রেডি হয় না, মেবি আজকে কালকের ভিতর হয়ে যাবে। এইসব নিয়ে কোনো প্ল্যানই নাই ভাই, জাস্ট এই একটা ম্যাচ শেষ করে বিপিএলে ভালো একটা স্টার্ট দিব, এটাই প্ল্যান। আপাতত এই জাস্ট এই এতটুকুই প্ল্যানে আছে। জাতীয় দলের ব্যস্ততায় এনসিএল এ খেলার সুযোগ হয়নি জাকির হাসানের। আপাতত বিপিএলই মঞ্চ শর্টার ফরম্যাটে নিজেকে প্রমাণের, যার জন্য প্রস্তুত হতে হবে। নিজের দল সিলেট স্ট্রাইকার্সের কোনো কার্যক্রম না থাকায় একাকী অনুশীলনী ভরসা এই ব্যাটারের। জাকিরের মতো এবাদত খালেদরাও নিজ শহর সিলেটে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। কেউ ঢাকা, কেউ বা অপেক্ষায় টিম প্র্যাকটিস শুরুর। এদের কেউই জানেন না টুর্নামেন্টে দলের লক্ষ্য বা কৌশল কি। বিদেশি কারা আসবেন সে খবরটাও নেই। আমাদের প্র্যাকটিস স্টার্ট হচ্ছে 27 তারিখ থেকে। এখনও কোন সময়টা প্র্যাকটিস ওইটা নির্ধারণ হয়নি, বাট 27 তারিখ ফাইনাল হয়েছে। অলরেডি আমি কোচের সাথে কাজ করছি, তো আমি ওইটার জন্য প্রিপেয়ার্ড হচ্ছি। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগে এমন অবস্থা নজিরবিহীন। অন্তত দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে বিপিএল এর যে গুরুত্ব, তাতে টুর্নামেন্টকে ঘিরে এমন উদাসীনতায় মাঠের ক্রিকেট নিয়ে প্রত্যাশা কমছে ক্রিকেট প্রেমীদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। কাগজে কলমে এবারের বিপিএল এর সবচেয়ে শক্তিশালী দল ফরচুন বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সবশেষ চমক পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। যদিও পুরো মৌসুম নয়, তাকে প্রথম 5 থেকে সর্বোচ্চ 10 ম্যাচ পাবে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের আগে অনুশীলনের জন্য হোম অফ ক্রিকেটার একাডেমি মাঠ ছাড়াও পিকেএসপি সহ 2টি মাঠ ভাড়া নিয়েছে ফরচুন কর্তৃপক্ষ। ক্রিকেটারদের লক্ষ্যও শিরোপা ধরে রাখা। বিপিএলে ভালো করে জায়গা করে নিতে চান জাতীয় দলে। গেল আসরের চ্যাম্পিয়নদের এবারের স্কোয়াড দেখেও চক্ষু কপালে উঠতে পারে অন্যদের। কাকে রেখে কাকে খেলানো হবে তা নিয়েও দ্বিধায় পড়তে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। অবস্থাটা এমন যে জাতীয় দলের অনেক ক্রিকেটারেরই প্রথম দিকে হয়তো জায়গা নাও মিলতে পারে একাদশে। বিপিএলের জন্য 2-1 দিনের মধ্যে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে ফরচুন বরিশাল। ইতোমধ্যে এনওসি পেয়ে গেছেন শাহিন শাহ আফ্রিদি সহ অধিকাংশ বিদেশি। প্রথম ম্যাচ থেকেই অ্যাভেলেবেল থাকবেন তারা। সঙ্গে অনুশীলনও ভিন্নতা আনছে ফরচুন কর্তৃপক্ষ। আমরা 2টা মেস ভাড়াও নিয়েছি প্র্যাকটিস করার জন্য। 26, 27, 28 মানে অলমোস্ট এভরিডে উইল হ্যাভ দ্য প্রোগ্রাম। শাহিন শাহ আফ্রিদির সাথে আমাদের অনেক আগে থেকেই কথা হচ্ছিল, বাট সে আমাদের বলে রাখছিল যে আমি এনওসি পাওয়ার সাপেক্ষে আমি জয়েন করব। তো এনওসি পেয়েছে এবং সাথে সাথে জয়েন করেছে সে। অ্যাট দিস মোমেন্ট আমরা 5 ম্যাচের জন্য তাকে বুক করেছি, বাট ইট কুড বি আনটিল 10, মানে আপ টু দ্য ম্যাচ নাম্বার 10 পর্যন্ত আমরা হয়তো পেয়ে যাব।
ফরচুন বরিশালে জাতীয় দলের বর্তমান স্কোয়াডের ক্রিকেটারের সংখ্যাটা ৮, যাদের মধ্যে ৬ জনই আছেন ওয়ানডের বিবেচনায়, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দলে। টিম ম্যানেজমেন্ট কিংবা ক্রিকেটারদের লক্ষ্যটাও তাই পরিষ্কার, যেখানে ক্রিকেটারদের নানা পরামর্শ দিচ্ছেন তামিম ইকবাল খান। বরিশাল আমি বিপিএল যেহেতু তামিম ভাইয়ের আন্ডারই খেলবো, উনি আর কি দেখতোবার কি মানে ব্যাটসম্যানদের কি মানসিকতা থাকে, আমি কি করলে আর কি সার্ভাইভ করতে পারবো, ওই হিসাবে উনি আমাকে কয়েকটি টিপস দিছে। ইনশাল্লাহ আমি ওই অনুযায়ী কাজ করব। এখানে ভালো করতে পারলে তো অটোমেটিক ওখানে ভালো করবে, এবং আমি চাবো, আমি সবসময় জেলিং বলি, এখানে যে জেলিং হয় ওই ন্যাশনাল টিমে যেন সেই জেলিংটা থাকে, এটা ধরে রাখার জন্য আমি হয়তো সিনিয়র ক্রিকেটারদেরকে রিকোয়েস্ট করব। 30 ডিসেম্বর রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল মিশন শুরু করবে ফরচুন বরিশাল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়া অবকাঠামোতে পিছিয়ে থাকা উত্তরবঙ্গে এবার গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই সঙ্গে বিপিএলের আসরেও ম্যাচও দেশের উত্তরের স্টেডিয়ামে আয়োজনের কথাও জানান তিনি। দিনাজপুরের খানসামা উপজেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ এসব কথা বলেন। ক্রীড়াঙ্গনে বড় অবদান দেশের উত্তরাঞ্চলের, যেখান থেকে উঠে এসেছে ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডির কিংবদন্তি অনেক ক্রীড়াবিদ। কিন্তু গেল 15 বছর এই উত্তরাঞ্চল ক্রীড়াক্ষেত্রেও ছিল অবহেলিত। দেশের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল ম্যাচ হলেও উত্তরবঙ্গের ক্রীড়াপ্রেমীদের লাল সবুজের বড় কোনো ম্যাচ দেখার সুযোগ হয়নি। অথচ বগুড়ায় আছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। 2006 সালে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, যে ভেন্যুতে বাংলাদেশ দলের ওয়ানডে রেকর্ডও সমৃদ্ধ। 5 ওয়ানডে 4টিতেই টাইগারদের জয় আছে। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে 2006 সালের পর এই ভেন্যুতে হয়নি জাতীয় দলের কোনো ম্যাচ। সবশেষ 2009 সালে নারী ও যুব দলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল বগুড়ায়। ভালো মানের পিচ থাকায় বাংলা টাইগার্স এইচপির ক্যাম্প হলেও অনুষ্ঠিত হয়নি আন্তর্জাতিক ম্যাচ। একই অবস্থা রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের। 2023 সালে যুব ওয়ানডে হওয়ার পর আর কোনো ম্যাচ হয়নি সেখানে। রক্ষণাবেক্ষণের অভাবে রংপুরের ক্রিকেট গার্ডেনেরও বেহাল দশা। তবে নতুন বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে সবকিছুতেই। দিনের পর দিন অবহেলিত দেশের উত্তরবঙ্গের ক্রীড়াঙ্গনে সুনজর দিয়েছে বর্তমান সরকার। দিনাজপুরের খানসামা উপজেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, উত্তরাঞ্চলে নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, হবে বিপিএল এর ম্যাচও। আপনাদের একটা দাবি ছিল এবং এটা আমি অনুধাবন করেছি, আপনারা জানেন। এবার বিপিএল 3টা ভেন্যুতে আয়োজন করা হচ্ছে, ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমরা উত্তরবঙ্গে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার উদ্যোগ গ্রহণ করব এবং আশা করি আগামী বছরের বিপিএল আমরা উত্তরবঙ্গে আয়োজন করতে পারবো। অবকাঠামোগত উন্নয়ন হলে উত্তরবঙ্গ থেকে উঠে আসবে আরও প্রতিভাবান ক্রীড়াবিদ, এমন প্রত্যাশা করাই যায়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এনসিএল ফাইনালে উপস্থিত থাকার কথা থাকলেও যাননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শেষ মুহূর্তে তার সিলেটে না যাওয়ার কারণ জানা যায়নি। আয়োজকরা শতভাগ খুশি নন এই টুর্নামেন্ট নিয়ে। পরের আসর থেকে আরও কিছু পরিবর্তনের আভাস নীতি নির্ধারকদের। সিলেট থেকে সাব্বির মিথুনের আরও একটি রিপোর্ট। এনসিএল নিয়ে অভিযোগের সুযোগ নেই। দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে এমন টুর্নামেন্টের প্রয়োজন ছিল বহু আগে থেকেই। অপেক্ষা আর আক্ষেপ পুরনো টুর্নামেন্টের পর্দা নামলো, সীমাবদ্ধতা ছিল বহু। তাই তো শতভাগ সন্তুষ্টির সুযোগ দেখছেন না নীতি নির্ধারকরা। টুর্নামেন্টে অবশ্যই 100তে 100 দেওয়া যাবে না, 100তে 90 দিতে হবে, কারণ ফাইনাল ম্যাচটা ওরকম উইকেটের স্ট্যান্ডার্ডটা, কারণ এটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, কারণ এখানে এভরিডে 4টা করে ম্যাচ হয়েছে দুটো জায়গায়। তো সেই হিসাবে কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং ছিল উইকেটটা। তারপরে ওভারঅল আমি বলবো যে উইকেটটা কিন্তু আমরা যতটুকু চ্যালেঞ্জিং নিয়েছিলাম তার চেয়ে কিন্তু অনেক বেটার বিহেভ করেছে, যদি ফাইনাল ম্যাচটা একটু লো স্কোরিং হয়েছে। ওভারঅল আমি বলবো এখানে অনেকগুলি ফিডব্যাক আছে এবং অনেকগুলি খেলোয়াড়কে এখানে হয়তো সিলেকশন প্যানেল নোটেট করেছে। রান খরায় ম্যারে ফাইনাল হয়েছে আরো বেশি রংহীন। কথা ছিল মাঠে বসে খেলা দেখবেন খোদ বিসিবি প্রেসিডেন্ট। সিলেটে তা নিয়ে প্রস্তুতিও ছিল অনেক, তবে শেষ পর্যন্ত আসেননি বিসিবি প্রধান। ওনার আসার কথা ছিল, আমি যতটুকু জানি যে লাস্ট মুহূর্তে ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে বা ডিলে হয়েছে বলে উনি ম্যাচটা দেখতে পারেন। প্রায় 15 দিনের টুর্নামেন্ট। তামিম, শান্ত, মুশফিকদের সঙ্গে যেখানে
সেখানে সমান তালে লড়ে গেছেন তরুণ সব প্রতিভা। অথচ এই লম্বা সময়ে একবারও মাঠে যাবার সুযোগ হলো না বিসিবি প্রধানের। 2 ফাইনালিস্টের জন্য এটা তো হতাশা দেশের ক্রিকেটের জন্য। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। এনসিএল এর পুরো আসরে খুব একটা মুগ্ধতা ছড়াতে না পারলেও ফাইনালে বাজিমাত করেছেন রংপুর বিভাগের পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। দুর্দান্ত বোলিংয়ে ধরাশায়ী করেছেন ঢাকা মেট্রোর ব্যাটারদের। 3 উইকেট নিয়ে হয়েছেন ম্যান অব দ্য ফাইনালও। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পারফর্ম করে নজরে আসতে চান নির্বাচকদের। সিলেট থেকে সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। দর্শক, এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন তিনি বড় মঞ্চ বাদে খুব একটা পারফর্ম করেন না। যেমন আজকে এনসিএল ফাইনাল ছিল, একটা ওভারে যে ধরনের স্পেলটা তিনি করলেন তাতে সেখানেই ঢাকা মেট্রো ম্যাচ থেকে ছিটকে গেছেন। আমার সাথে আছেন পেসার মুগ্ধ। আজকের উইকেটটা আপনাকে কিছুটা হেল্প করেছে, আপনি নিজেকে কৃতিত্ব দিতে চান? নিশ্চয়ই হেল্প করছে, কারণ সবসময় এরকম সুইং করে না, উইকেটে হেল্প থাকলেই এরকম সুইং করে। তো আমি চেষ্টা করছি আমার বেস্ট লেনটা ধরে বল করার, তো সুইং ছিল যার কারণে আমি ভালো করতে পারছি। আর আই থিঙ্ক 62 রানের উইকেটই ছিল আর ব্যাটাররা কলাপস করেছে। না, নিশ্চয়ই ব্যাটাররা কলাপস করছে, কারণ 62 রানের উইকেট না, রানের উইকেট ছিল 130, 40, 150 পর্যন্ত নিয়ে যেতে পারতো যদি তারা ভালোভাবে দাঁড়ায় খেলতে পারতো। তাড়াহুড়ো করছে ব্যাটিংয়ে, যার কারণ হয়েছে কি বাইরের বলও খেলছে, ভিতরের বলও খেলছে। যদি ওরা ওদের প্ল্যানে ব্যাটিং করতো তাহলে হয়তোবা আরো রানটা হতো এই জায়গাতে। মুগ্ধ, এখন এনসিএল শেষে বিপিএল এর একটা ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন, নতুন একটা ফ্র্যাঞ্চাইজি। নিজের লক্ষ্যটা কি এখান থেকে যখন আপনি ফাইনালে এরকম একটা মোমেন্টাম পেলেন? নিশ্চয়ই ভালো হবে, কারণ আমি চাচ্ছিলাম এইরকম একটা কিছু যেটা আমার কনফিডেন্সটা গ্রো করবে। তো ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কারণে এটা কনফিডেন্সটা এখন অনেকটা হাই, যার কারণে আমি যদি এটা ধরে রাখতে পারি আমার, তাহলে হয়তোবা সামনে আরো ভালো করতে পারবো। আপনি কি এটা এগ্রি করবেন কিনা, বর্তমানে যে পেস লাইন আপ সেখানে আপনাকে দলে ঢুকতে হলে বেশ ভালো করতে হবে, সেক্ষেত্রে এই বিপিএল এর লক্ষ্যটা কি থাকবে? লক্ষ্য থাকবে এখানে হাইয়েস্ট উইকেট টেকার হওয়ার, কারণ আমি যদি ন্যাশনাল টিমে ঢুকতে যাই তাহলে তাদেরকে টপকায় ঢুকতে হবে। আমার যতটুকু আছে আমি তা দিয়ে চেষ্টা করবো হাইয়েস্ট উইকেট টেকার হওয়া। হাইয়েস্ট উইকেটটা না হলেও চেষ্টা করবো যে ইকোনমিক্যাল বলার হওয়া, কারণ উইকেট আপনি পাবেন না, এটা হচ্ছে লাখের ব্যাপার। কিন্তু আপনি যদি একটা ইকোনমিতে বল করেন, ভালো বল করতে পারেন, তাহলে এই জিনিসটা অনেকটা হেল্প করে। মুগ্ধ, আপনাকে অনেক অনেক শুভকামনা বিপিএল এবং ন্যাশনাল টিমের জন্য। দর্শক, কথা বলছিলাম ফাইনালের ম্যাচ সেরা মুকিদুল ইসলাম মুগ্ধর সঙ্গে, যিনি কিনা বোলিং হাতে এমন তাণ্ডব ছড়িয়েছেন যাতে ঢাকা মেট্রো ফাইনালে এসে খেই হারিয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। যে উদ্দেশ্য নিয়ে এনসিএল টি20 আয়োজন করল বিসিবি, আসর শেষে তা কতটা সফল? তরুণ ও পরীক্ষিতদের ভিড়ে আলাউদ্দিন বাবুর শীর্ষ উইকেট শিকারী হওয়া চমকপ্রদই বটে। তবে এটা ঠিক, বল হাতে বেশ ভালো পারফর্ম করেছেন তরুণরা, ব্যাটিংয়ে আস্থার প্রতিদান দিয়েছেন যুবারা। অভিজ্ঞদের ব্যাটে রান থাকলেও অনেকের স্ট্রাইক রেটই ছিল না টি20 সুলভ। 34 বছর বয়সী আলাউদ্দিন বাবু ক্যারিয়ারের শেষ বেলায় এসে জ্বলে উঠবেন, বিষয়টা ছিল অপ্রত্যাশিত। 6টি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএল খেলা এই পেসার 28 ম্যাচে যেখানে শিকার করেছেন মাত্র 16 উইকেট, সেখানে এনসিএলে 9 ম্যাচেই তার 19। তারপরও আসন্ন বিপিএলে তাকে ঘিরে আগ্রহ দেখায়নি কোনো দল। এনসিএল টি20-র শীর্ষ 5 উইকেট শিকারীর তালিকায় 2-এ চট্টগ্রামের আহমেদ শরীফ। 21 বছর বয়সী এই পেসার 8 ম্যাচে নিয়েছেন 17 উইকেট। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতা বাঁহাতি অর্থোডক্স রাকিবুল হাসান 15 উইকেট শিকার করে আছেন 3 নম্বরে। মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলামও দিয়েছেন আস্থার প্রতিদান, তিনি শিকার করেছেন 14 উইকেট। শীর্ষ 5-এর সবার শেষে আবু হায়দার রনি। এনসিএলে ব্যাট হাতে চমক দেখিয়েছেন ঢাকা মেট্রোর নাইম শেখ। 32-এর কাছাকাছি গড়ে তার উইলো থেকে এসেছে 316 রান, যদিও স্ট্রাইক রেট ছিল না টি20 সুলভ। সেই তুলনায় এশিয়া কাপ জয়ী অলরাউন্ডার জিশান আলম নজর কেড়েছেন। 7 ম্যাচে করেছেন 281 রান, আছে একটি 100 রানের ইনিংস। তার চেয়েও বড় বিষয়, গড় এবং স্ট্রাইক রেট দুটোতেই দুর্দান্ত ছিলেন জিশান। তালিকার 3 নম্বরে থাকা নুরুল হাসান সোহানের গড় বেশ সমৃদ্ধ হলেও স্ট্রাইক রেটে মার খেয়েছেন তিনি, কারণ ঘরোয়া ক্রিকেটে 126 স্ট্রাইক রেট গড়পড়তাই। তার চাইতে রাজশাহীর ব্যাটার হাবিবুর রহমান সোহান বোলারদের বেশ শাসন করে খেলেছেন এনসিএল, তার স্ট্রাইক রেট ছিল 160-এর উপর। শীর্ষ 5-এর শেষ ব্যাটার সদ্যই অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জেতা অধিনায়ক আজিজুল হাকিম তামিম। মাঝারি মানের স্ট্রাইক রেটে তিনি ব্যাট করলেও তার মতো তরুণদের উঠে আসা বেশ ইতিবাচক। মোটামুটি পুরো টুর্নামেন্ট ধরে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, সেই বিবেচনায় নিলে সবার উপরে থাকবেন হাবিবুর রহমান সোহান। 7 ইনিংসে তার স্ট্রাইক রেটের গড় 160-এর উপরে। তেমনি বল হাতে ইকোনমি রেট বিবেচনা করা হলে এগিয়ে রাখতে হবে আলিস আল ইসলামকে। 10 ইনিংস বল করেও তিনি ইকোনমি রেট ধরে রাখতে পেরেছেন 5-এর কাছাকাছি।
SM ইকবাল, সময় সংবাদ। ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে আরও একটা বছর। 2024 সালের প্রায় পুরোটা সময় জুড়েই যেমন মাঠে ছিল ক্রিকেট, তেমনি এই বছরে আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই বলেছেন অনেক কিংবদন্তি। অক্টোবরে ভারত সফরে সাকিব বিদায় বলেছেন টেস্ট আর টি-20কে। একই সফরে রিয়াদও জানিয়েছেন টি-20কে গুড বাই। বিশ্বকাপ জিতে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত, বিরাট, জাদেজারা। এই বছরই ব্যাট প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্নার, অশ্বিন, সাউদিরা। যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। ভারত সফরে কানপুর টেস্টে যেন বিনা মেঘে বজ্রপাত। হয়তো নানা কারণে অস্বস্তিকর লু হাওয়ার যেন পরিসমাপ্তির চেষ্টা টাইগার কিংবদন্তি সাকিবের। আপাতত গুড বাই বললেন টি-20কে। খেলতে চেয়েছিলেন ঘরের মাঠে শেষ টেস্ট, তবে তা না হওয়ায় এই দুই ফরম্যাটে ইতি টানা হয়ে গেছে তার। সাকিবের বিদায় যেন প্লট তৈরি করে দেয় আরেক সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদের। সংক্ষিপ্ত সংস্করণে নিজের বাজে পারফরমেন্সের ইতি টানেন সেই সফরেই। তবে শুধু সাকিব আর রিয়াদ নয়, 2024 সালে টি-20-র আন্তর্জাতিক সার্কিটকে বিদায় বলেছেন এমন ক্রিকেটারের সংখ্যাও নেহাত কম নয়। 17 বছর পর ভারতকে টি-20 বিশ্বকাপ জিতিয়ে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন তিন কিংবদন্তি বিরাট কোহলি, রোহিত শর্মা আর রবীন্দ্র জাদেজা। ফাইনাল সেরা কোহলির 76 রানের সেই ইনিংস ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরাও বটে। এ তো গেল টি-20 ফরম্যাটের গল্প। 24 জুড়েই 3 ফরম্যাটকে বিদায় বলেছেন এমন ক্রিকেটারের সংখ্যাও অসংখ্য। তবে তাদের মধ্যে সবার ওপরের সারিতে থাকবেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। একই দেশের ম্যাথিউ ওয়েডও আছেন এই তালিকায়। তবে মোটে 26 বছর বয়সে পুকোভস্কির অবসরের ঘোষণা বিস্মিত করেছে অনেককেই। ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসন ক্রিকেটকে বিদায় বলেছেন চলতি বছরই। যে দলে আছেন একই দেশের দাউদ মালান আর মঈন আলীও। যদিও এর আগে একবার অবসর ভেঙে টেস্টে ফিরেছিলেন মঈন, তবে এবার জানিয়েছেন আর না। বছরের শেষ ভাগে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের রবিচন্দ্র অশ্বিন। চলমান বর্ডার গাভাস্কার ট্রফির মধ্যেই অশ্বিন তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যাট প্যাড। শেখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, সৌরভ তিওয়ারি কিংবা দীনেশ কার্তিকেরও বিদায় দেখেছে 2024। সব ধরনের ক্রিকেটকে গুড বাই বলেছেন ব্ল্যাক ক্যাপস, কলিন মুন্ডোর, টিম সাউদি কিংবা নেইল ওয়াগনাররা। আর টি-20তে ট্রেন্ট বোল্ট, নামিবিয়ার কিংবদন্তি ডেভিড ভিসাও চলতি বছরই নিয়েছেন অবসর। পাকিস্তানের মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিমরা 22 গজকে বিদায় বলেছেন এবছরই। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেদের গুটিয়ে নিলেও এদের অনেকেই খেলছেন ঘরোয়া ক্রিকেট। মাহবুব রিমন, সময় সংবাদ। শেষ হলো বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট। ফাইনালে পুরুষ বিভাগে বাংলাদেশ বিমান বাহিনীকে 38-36 পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নারী বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে 16-26 পয়েন্টে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ পুলিশ। এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করে দ্রুতই জাতীয় ক্যাম্প চালু করার কথা জানান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক। আবারও প্রাণ ফিরেছে দেশের কাবাডিতে। রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘদিন এই ডিসিপ্লিনে ছিল না কোনো খেলা। বিজয় দিবস টুর্নামেন্ট দিয়ে জেগে উঠেছে ঝিমিয়ে পড়া কাবাডি ফেডারেশন। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষদের ফাইনালে হয়েছে টানটান উত্তেজনা, যেখানে মাত্র 2 পয়েন্টের জন্য শিরোপা হাতছাড়া করে বিমান বাহিনী। তাদেরকে 38-36 পয়েন্ট ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তবে নারীদের ফাইনালে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ পুলিশ। প্রথমার্ধে সমান তালে লড়লেও দ্বিতীয়ার্ধে আনসারকে কোনো সুযোগ দেয়নি তারা। আনসারের দুর্বলতার সুযোগ নিয়ে 10 পয়েন্ট ব্যবধানে ম্যাচ জিতে নেয় পুলিশ। তাতে বিজয় দিবস টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ল তারা। দীর্ঘদিন পর এই ডিসিপ্লিনে খেলা ফেরায় উচ্ছ্বসিত খেলোয়াড়রা। র্যাঙ্কিং ও আসন্ন কাবাডি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ফেডারেশনের কাছে বেশি বেশি ম্যাচ খেলার দাবি জানান তারা। অনেকগুলো গেম খেলতে হবে আমাদের, অন্তত মেয়েদের জন্য অনেক গেম খেলে তারপরে আমাদের খেলোয়াড়টা ইমপ্রুভ হবে। বেশি গেম করলে আমাদের ইমপ্রুভ হবে। তার জন্য আমি মনে করি বেশি করে গেম দেওয়া উচিত কাবাডি ফেডারেশনের। আর আমাদের বেশি করে তারপরে বিশ্বকাপের জন্য আমরা প্রস্তুত হব বেশি গেম করে। খেলোয়াড়দের যদি খেলার ধারাবাহিকতা না থাকে তাহলে খেলাধুলা হবে না। তো নতুন কমিটির কাছে আমার আবেদন থাকবে, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলার ধারাবাহিকতা যদি থাকে। বাংলাদেশে অনেক উদীয়মান খেলোয়াড় আছে, তো আমার মনে হয় ভবিষ্যৎ বাংলাদেশ কাবাডি অনেক দূরে এগিয়ে যাবে। এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করেছে ফেডারেশন। দ্রুতই তাদের নিয়ে শুরু হবে ক্যাম্প। আমাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে লঙ্গার ভার্সন পলিসি, সেটা ধরেন ক্যাম্প। ধরেন এখান থেকে আমি সিলেকশন করেছি ছেলে এবং মেয়ে 20টা 40টা।
এদেরকে নিয়ে আমি লঙ্গার বাসন ক্যাম্পে যাব, যেহেতু মেয়েদের ওয়ার্ল্ড কাপ খেলা আছে সামনে, ছেলেদের টেস্ট আছে সামনে, প্লাস ছেলেদের ফ্র্যাঞ্চাইজি খেলার সুযোগ আছে, বাইরে টিম যাওয়ার সুযোগ আছে, এগুলো এখান থেকে করব। ফাইনালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের আইজি বাহারুল আলম। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিলাসীর মাঠে হয়ে গেল ঘোড় দৌড় প্রতিযোগিতা। চমৎকার এই আয়োজন দেখে মুগ্ধ দর্শকরা, আগামীতেও চান ধারাবাহিকতা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। উত্তরের জনপদে জেঁকে বসেছে শীত, তবে তাতে আনন্দ উৎসব থেমে নেই। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিলাসীর মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতার শুরুতে একে একে ঘোড়া নিয়ে মাঠে প্রবেশ করেন সওয়ারিরা। 3 রাউন্ড ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেয় রাজশাহীর আশেপাশের 6 জেলার 58টি ঘোড়া। আমনের ফাঁকা মাঠে প্রাণপণ ছুটছে ঘোড়া, পিঠে সওয়ারি কোনোভাবেই থামা চলবে না। 4 মাস বয়সী ঘোড়ার পিঠে সওয়ারি 3 বছরের আসিয়া খাতুন, সেও প্রতিযোগী। 3 রাউন্ডের বিজয়ীরা অংশ নেয় ফাইনালে। সব ধাপ পেরিয়ে জয়ী হন নওগাঁর মিঠু ও শফিউল। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সওয়ারিদের বেশিরভাগই শিশু। ঝুঁকিপূর্ণ দৌড় ও ঘোড়ায় সওয়ারি শিশুদের সুরক্ষায় ছিল না কোনো ব্যবস্থা। আমি নওগাঁ থেকে এসেছি, আমার 3 পাক দিছি। ঘোড়া ভাল লাগে চালাতে, প্রতিযোগিতা সব জায়গায় যাই ঘোড়া চালাতে। আশেপাশের গ্রাম শহর থেকে হাজারো মানুষ উপভোগ করতে আসে ঘোড়দৌড়। এই খেলাটা আমাদের এলাকার একটা ঐতিহ্য, বিশাল একটা ঐতিহ্য। এই খেলা দেখার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকি। এই যে ঘোড়া দৌড়ছে দেখতে ভালো লাগছে। উৎসবমুখ খেলা হয়, খুব সুন্দর লাগে। সাধারণ মানুষকে আনন্দ দিতেই করা হয় এই আয়োজন। আনন্দ আর বিভিন্ন এলাকার ঘোড়া আছে, জেলার বিভিন্ন জেলার ঘোড়া। আপনারা মাইকেল লিয়ালো এই লোক জড়ো হবে না, হুন্ডা লিয়ে আসলে এই লোক জড়ো হবে না। ওই একটা সুখ করে আর শান্তি পাই, এই 10 জন একটা, এটাই আমার শান্তি। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে 5 দিনব্যাপী 17তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 3টি হাউসের 150 জন ক্যাডেট অংশগ্রহণ করে। ক্যাডেটদের ছোট দল ও বড় দলে ভাগ করা হয়। 2 দল মোট 25টি ইভেন্টে অংশ নেয়। রাজিয়া হাউস চ্যাম্পিয়ন ও বীর প্রতীক সিতারা হাউস হয় রানার্স আপ। প্রতিযোগিতা শেষে বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সময় ঘনিয়ে আসলেও বিপিএল নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর চরম উদাসীনতা। হতাশ ক্রিকেটাররা, জানেন না কবে থেকে অনুশীলন, শুরুর আগেই রং হারানোর শঙ্কা। টিমটার যে গ্রুপ এটাই রেডি হয় না, মেবি আজকে কালকের ভিতর হয়ে যাবে। এসব নিয়ে কোনো প্ল্যানই নাই ভাই। বড়দিন নিয়ে উৎসবে মেতেছেন ক্রীড়া অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শুভেচ্ছা জানালেন ভক্তদের। ক্লাবগুলোর মাঝে মিশ্র প্রতিক্রিয়া। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়।